हेलो फ्रेंड्स, ऑल आर वेलकम टू माई यूट्यूब चैनल। फ्रेंड्स, आज আমি জর্জ বার্নার্সার একটি ইন্টারেস্টিং ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান আলোচনা করব। জর্জ বার্নার্সা জন্মগ্রহণ করেন 1856 সালের 26শে জুলাই আয়ারল্যান্ড ডাবলিনে এবং মারা যান 1950 সালের 2রা নভেম্বর ইউনাইটেড কিংডমে। এই নাটক যখন প্রথম অভিনীত হয় তখন মানুষ বিস্ময়ে ও অবিশ্বাসে আটকে উঠেছিল। তাদের চিরপোষিত বিশ্বাস এবং সংস্কার সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, কারণ তাদের চিন্তায় বীর কখনো এত তুচ্ছ সাধারণ হতে পারে না। এত তুচ্ছ বিষয় যাদের চিন্তা, তাদের অন্তরে সাহস, দেশপ্রেম, বিশ্বাস, আশা, দয়া প্রভৃতি সদ্বৃত্তিগুলো কেমন করে জন্মাতে পারে? বীর যিনি, তিনি সব সময় অতি মানব, সাধারণ, সুখ দুঃখের বহু ঊর্ধ্বে তার স্থিতি। এই কথাই সাধারণ লোক কিন্তু এতকাল ভেবে এসেছে। বার্নার্সা সাধারণের এই রঙিন কল্পনার ফানুসকে কিন্তু ফাঁসিয়ে দিয়ে বীরকে ভাবের স্বর্গ থেকে প্রয়োজনের নিত্য নৈমিত্তিক জগতে নামিয়ে দিয়েছেন। বুলগার এবং সার্বদের মধ্যে সংগ্রাম ব্যাপারটা নিঃসন্দেহে ঐতিহাসিক, কিন্তু যেভাবে তারা নায়ক নায়িকাকে এঁকেছেন এই ড্রামার মধ্যে, তাতে করে জগতের যে কোনো স্থানেই এই ঘটনা ঘটতে পারত, তাতে নাটকের কোনো ক্ষতি হতো বলে মনে করা হয় না। তবে এই ক্ষেত্রে তিনি কেন করেছেন? শুধুমাত্র একটা অর্ধসভ্য বুলগারদের পাওয়ার হাস্যরসিক করার জন্য তাদের নিয়ে কিছুটা রসিকতা করার সুযোগ পেয়েছেন। এর জীবন সম্বন্ধে যে সত্য অনুভূতি, তারই সত্যিকারের মূল্য আছে। সেটা দেশকাল পাত্রকে ছাড়িয়ে চিরন্তনের পর্যায়ে পৌঁছেছে। মানুষ বীরত্ব নিয়ে যেমন কল্পনার ফানুস ওড়ায়, মনে হয় ভালোবাসার ব্যাপারেও তেমনি অবাস্তবতার জাল বনে। সে জাল বাস্তবের রূঢ় আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই কথাটা তার নায়িকা রায়নার চরিত্রের মধ্য দিয়ে ফোটাতে চেয়েছেন। এবং এই ড্রামাটি শুরু করার আগে একটি কথা বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ক্লিক অ্যান্ড ওয়াচ। আর এই ড্রামার যে সমস্ত মেজর ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। সর্বপ্রথমে হচ্ছে মেজর পেটকপ, বুলগেরিয়ান সৈন্যদলের মেজর এবং রায়নার বাবা। এরপরে রায়না, হিরোইন অব দ্য ড্রামা, মেজর পেটকপের মেয়ে। এরপরে ব্লুনশিলি, যাকে বলা হচ্ছে হিরো অব দ্য ড্রামা, এই ড্রামার হিরো। এরপরে সার্জিয়াস সারানভ, বুলগারদের একজন মেজর এবং রায়নার লাভার। এরপর ক্যাথরিন, রায়নার মা। নিকোলা, মেজর পেটকফের সার্ভেন্ট। এই ড্রামাটি 3টি অ্যাক্টে লিখেছিলেন। আমরা অ্যাক্ট ওয়াইজ এটার সামারি আলোচনা করব। আজ আমি ফার্স্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 1885 সালের নভেম্বরের একটা রাত, বুলগেরিয়ান সৈন্যদলের মেজর পেটকফের সুন্দরী যুবতী কন্যা রায়না শোবার জন্য সে ব্যবস্থা করছে, আর বাইরের দিকে জানলা খোলা আছে। সেই খোলা জানলা দিয়ে বরফে ঢাকা তারার আলোয় শুভ্র পর্বতের চূড়া দেখা যাচ্ছে। ঘরটা খুব সুন্দরভাবে আসবাবপত্রগুলো সাজানো আছে, যেটা রুচিসম্মত বা রুচি সমৃদ্ধির এক পরিচয় বহন করে। রায়না বারান্দায় দাঁড়িয়ে নৈশ আকাশের সৌন্দর্য অনুভব করছে। তার মন রঙিন কল্পনায় পূর্ণ হয়ে উঠেছে। এমন সময় তার মা ক্যাথরিন খুব ব্যস্ত হয়ে এসে তাকে বকুনি দিল, কারণ তার ঠান্ডা লেগে যেতে পারে। ক্যাথরিন তারপর তাকে যুদ্ধের সংবাদ শোনালেন। এই সময় বুলগারদের সঙ্গে সার্বদের যুদ্ধ চলছিল। একটা যুদ্ধে বুলগারদের মেজর সার্জিয়াস সারানভ জয়ী হয়েছেন। রায়না সার্জিয়াসের প্রেয়সী এবং বাগদত্তা। বিজয়ী সার্জিয়াস আজ সৈন্যদলের শিরোমণি বা নয়নের মণি হয়ে উঠেছে। সার্জিয়াসের জয়লাভের সংবাদে রায়না খুব উচ্ছ্বসিত। সে জানতে চায় যুদ্ধের বিশদ সংবাদ। ক্যাথরিন জানালেন যে সার্জিয়াস তাদের রুশ সেনাপতির আদেশ অগ্রাহ্য করে সার্ব সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে ও তাদের অস্ট্রীয় সেনাপতিদের ছিন্ন ছিন্ন করে দিয়েছে। শত্রুপক্ষের কামান তার কিছুই করতে পারেনি। এইভাবে সার্জিয়াসের বীরত্বের বর্ণনা করে ক্যাথরিন রায়নাকে বলেন যে সে এমন বীরকেও 1 বছর ভুগিয়ে তবে বাগদত্তা হয়েছে। রায়নার মনে সংশয় জাগলো, এহেন বীরপুরুষ সার্জিয়াস কি এরপর তার দিকে তাকাবেন? রায়নার মনের মাঝে প্রশ্ন জাগত, বীরত্বর যে আদর্শ দিয়ে সে নিজের মনে বীরের প্রতিমূর্তি গড়ে তুলেছিল, সার্জিয়াসের মধ্যে কি তার প্রতিফলন ঘটবে? তার সেই স্বপ্ন সার্থক হতে চলেছে দেখে সে খুব খুশি হলো। ক্যাথরিনও জানালেন যে সার্বদের অস্ট্রীয় সেনাপতিরা রুশদের চেয়ে কম যায় না, কিন্তু তা সত্ত্বেও সার্জিয়াস তাদের ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের কথার মাঝখানে এসে উপস্থিত হলো লুকা, তাদের ঝি। কিন্তু ঝি হলেও তার মধ্যে বেশ একটা দিমাকের ভাগ কিন্তু লক্ষ্য করা যায়।
সে এসে খবর দিল যে সার্বদের পিছনে পিছনে বুলগাররা তাড়া করেছে, তারা শহরে ঢুকে পড়েছে, এখন পথে যুদ্ধ চলছে। অতএব রায়না যেন দরজা জানলা সব বন্ধ করে দেয়। রায়না এই সংবাদে খুব মর্মাহত হলো, কারণ হতভাগ্য পলাতকদের হত্যা করার মধ্যে কোনো গৌরব নেই। ঘরের সব জানলা দরজা বন্ধ করে দেওয়া হলো, শুধু একটি জানলা আটকানো হলো না, সেটা ভিতর থেকে আটকানো গেল না। ক্যাথরিন ও লুকা বিদায় নিয়ে চলে গেলে রায়না সার্জিয়াসের একটা ফটো বার করে তাকে পূজা করলো আর প্রার্থনা করলো যেন সে তার যোগ্য হতে পারে। রায়নার মন আজ আনন্দে কামনায় আর তার প্রতি শ্রদ্ধায় যেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুতে গেলেও তার ঘুম আসে না। সে একটা বই নিয়ে শুয়ে পড়ল। কাছেই কোথাও গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেল। রায়না তাড়াতাড়ি আলো নিভিয়ে দিয়ে এসে শুয়ে পড়ে। গুলির শব্দ যেন আরও কাছে শোনা যায়। একটা অস্ফুট মূর্তি দেখা গেল, খোলা জানলার মধ্য দিয়ে ঘরে প্রবেশ করছে। লম্বা লম্বা শ্বাস টানার শব্দও শোনা গেল। রায়না জিজ্ঞাসা করে, কে? পুরুষ কণ্ঠে জবাব আসে, সাবধান, চেঁচালে গুলি করব। লোকটি রায়নাকে আলো জ্বালতে বলে। রায়না আলো জ্বালিয়ে দেখল শার্প গোলন্দাজ বাহিনীর একজন অফিসার, বয়স আন্দাজ 35। রায়নাকে খুবই অসুবিধায় ফেলেছে বলে লোকটি তার কাছে ক্ষমা চাইল, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিল যে ধরা পড়লে তার গর্দান যাবে, কিন্তু বাঁচতে তাকে হবেই। লোকটির মৃত্যু ভয় দেখে রায়নার হাসি পায়, কিন্তু লোকটি জানালো যে কোনো লোকই মরতে ভয় পায় এবং যতদিন সম্ভব তারা বাঁচতেই চেষ্টা করে। লোকটি রায়নাকে সতর্ক করে দিয়ে বলল যে সে চেঁচাতে চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যা করবে। রায়না মৃত্যু ভয় পায় না শুনে লোকটি বলল যে তাহলে তার চেঁচানো শুনে নিশ্চয়ই বহু লোকজন আসবে তাকে ধরার জন্য, তাকে অবশ্যই তখন বাঁচাবার জন্য লড়তে হবে। কিন্তু প্রায় বিবস্ত্র অবস্থায় এতগুলো লোকের সামনে সে দাঁড়াবে কি করে? লজ্জা যে তারই হবে। এই কথা বলে লোকটি চট করে রায়নার পোশাকটা চেয়ারের উপর থেকে তুলে নিয়ে নিজের কাছে রেখে দিল এবং বলল, রিভলভারের চেয়েও এইটি তার কাছে ভালো অস্ত্র। এই বলে রিভলভারটা সে চেয়ারের উপর রেখে দিল। রায়না প্রতিবাদ করে বলল যে এটা ভদ্র ব্যবহার নয়। এমন সময় বাইরে চেঁচামেচি শোনা গেল। সৈন্যরা ছুটে আসছে রায়নাদের বাড়ি খুঁজে দেখতে একজন শার্প অফিসার নাকি এই বাড়িতে এসে ঢুকে পড়েছেন। বাইরে বাড়ির চাকরের এবং ক্যাথরিনের প্রতিবাদ শোনা গেল। মেজর পেটকপের এ বাড়িতে শত্রু সন্ধান করা চলে না, কিন্তু তারা জোর করেই উপরে চলে এলো। রায়নার ঘরে পলাতক লোকটি লড়বার জন্য তৈরি হলো। সে রায়নার পোশাকটা ফিরিয়ে দিল। রায়না তাকে ভরসা দিল যে সে তাকে বাঁচাবে। এই বলে তাকে জানলার পাশে পর্দার আড়ালে লুকিয়ে রাখল। লুকা এসে সংবাদ দিল যে একজন শার্প অফিসার নাকি জলের পাইপ বেয়ে উপরে উঠে এসেছে আর তাকে খুঁজতে এসেছে কয়েকজন সৈনিক। চেয়ারের উপর একটা রিভলভার পড়ে থাকতে দেখে লুকার ভয়ে একেবারে পাথর হয়ে গেল গা। ক্যাথরিন এসে জানালেন যে একজন রুশ অফিসার এসেছেন এক পলাতক শত্রুর সন্ধানে। রায়নার আপত্তি জানিয়ে বলল যে এখানে সন্ধানের কিছু নেই। এই বলে সে পর্দাটা আড়াল করে জানলা খুলে দেখালো। বাইরে থেকে গুলি ছুটে আসে। ঘরের মধ্যে রুশ অফিসার ধমক দিয়ে তাকে থামিয়ে দেন। তারপর জিজ্ঞাসা করেন রায়নাকে সে কাউকে ঢুকতে দেখেছে কিনা। রায়না জানালো যে সে ঘুমায়নি, কেউ এলে নিশ্চয়ই দেখতে পেত, কিন্তু কেউ আসেনি। রুশ অফিসার ক্ষমা চেয়ে বিদায় নিলেন। লুকা যেন সব টের পেয়েছে। এমনি একটা ভঙ্গি করে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলন দেখে রায়নার গা রাগে রিডি করে উঠল। সে দরজা বন্ধ করে দিয়ে এলে লোকটি পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে রায়নাকে অশেষ ধন্যবাদ জানালো। প্রসঙ্গক্রমে সে আত্মপরিচয় দিয়ে বলল যে রায়নার ঘৃণিত শার্প কিংবা অস্ট্রিয় নয়, সে একজন সুইস সৈনিক। দৈবক্রমে শার্পদের সঙ্গে প্রথম দেখা হয়। সে শার্পদের সৈন্যদলে যোগ দিয়েছে। রায়নার বীরত্বে ও মহত্বের যথেষ্ট প্রশংসা করে সৈনিকটি বলে যে কোনো এক ফাঁকে এই রাতেই তাকে পালাতে হবে, কিন্তু রায়নার অনুমতি পেলে সে একটু বিশ্রাম করে নিতে পারে। রায়না আসনে বসতে গিয়ে রিভলভারটা দেখে আটকে ওঠে, কিন্তু লোকটি তাকে জানালো যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা গুলি ভরা নয় আর কোনো গুলিও তার কাছে নেই। গুলির পরিবর্তে সে পকেটে রাখে চকলেট, কিন্তু এখন আর তাও নেই। রায়না অবাক হয়ে যায়। ছেলেদের মতো সৈনিকরাও চকলেট খায়। রায়না চকলেট এনে দিল তাকে। সৈনিকটি মধ্যে যে স্নায়বিক দুর্বলতা দেখা দিয়েছে সে স্বীকার করল যে দুদিন পর্যন্ত গোলাগুলির মধ্যেও সাহসী মন নিয়ে কাটাতে পারে, কিন্তু 3 দিন থাকলে মন ভেঙে যায়, তাই কেবলই সে ভয় পাচ্ছে। রায়না জানালো বুলগারদের সৈন্যরা কিন্তু এত ভীরু নয়। তার কথার উত্তরে সৈনিকটি জানালো যে বুলগার সৈন্যরা যুদ্ধের কিছু বোঝে না বলে যুদ্ধে জিতে গেল।
ঘোড়সওয়াররা কখনো গোলন্দাজদের আক্রমণ করতে পারে না, এতে ওদের মৃত্যু অবশ্যম্ভাবী। অথচ তা জেনে শুনেই বুলগাররা ঝাঁপিয়ে পড়েছিল মৃত্যুর মুখে। তার মুখে রায়না বুলগারদের আক্রমণ যে কাহিনী সেটা শুনতে চাইল। সুইস সৈনিক বলল যে আশ্চর্যভাবে একটা লোক তার ঘোড়াকে ছুটিয়ে দেয় শার্প গোলন্দাজ বাহিনীর দিকে, আর তার পিছু পিছু ছুটে যায় ছোকরা সৈন্যদল, যাদের যুদ্ধের কোনো জ্ঞানই নেই। যে যুবকটি তাদের দলপতি ছিল সে দেখতে সুন্দর, জ্বলন্ত চোখ, সুন্দর গোঁফ, সে আক্রমণ করল যেমন করে ডন কুইকশট আক্রমণ করেছিলেন হাওয়াই কলকে। তার সে ব্যাপারে দেখে শার্প সৈন্যরা হেসেছিল। যখন আবিষ্কৃত হলো যে শার্পদের কামানে গোলা ঢোকানো যাচ্ছে না, তখন তাদের মুখ কালো হয়ে গিয়েছিল। শার্পরা ওই কারণেই সেদিন পরাজিত হয়েছিল। সেই যুদ্ধে সকল বোকার সেরা বোকা ছিল সেই দলপতি। সে সমস্ত সৈন্য নিয়ে সেদিন যেন আত্মহত্যা করতে চলেছিল। ভাগ্যিস বেঁচে গেল শার্পদের কামান বা পিস্তল চলল না বলে। এই লোকটির কথা শুনে রায়না কিন্তু মনক্ষুণ্ণ হলো। তারপর তাকে জিজ্ঞেস করলো সে সেই দলপতি ভদ্রলোককে দেখলে চিনতে পারবে কিনা। তারপরই তাকে মেজর সার্জিয়াসের ফটো দেখিয়ে রায়না জানালো যে এই সেই ভদ্রলোকের বাগদত্তা, সুইস সৈনিক ফটো দেখে চিনতে পারলো এবং রায়নার সামনে তার নিন্দা করেছে বলে ক্ষমা চাইল। তবু তার কার্যকলাপের কথা ভেবে না হেসে পারল না। যাই হোক, সার্জিয়াসের কার্যের সমর্থনের ভঙ্গিতে সৈনিকটি আবার বলল যে ভদ্রলোক সম্ভবত সার্বদের গোলাগুলি অভাবের কথা জানতে পেরেই আক্রমণ করেছিল। রায়না কিন্তু এতে সন্তুষ্ট হলো না, কিন্তু সে রূঢ়ভাবে লোকটিকে আবার জলের পাইপ বেয়ে নিচে নেমে যেতে আদেশ করল। রায়নার প্রস্তাবে লোকটি ঘাবড়ে গেল। সে বলল যে প্রাণের ভয়ে সে জলের পাইপ ধরে উপরে উঠেছিল, কিন্তু ঠান্ডা মাথায় আবার নিচে নামতে পারবে না। রায়না তাকে চকলেট ক্রিম সৈনিক বলে ঠাট্টা করল, কিন্তু যে ব্যক্তি 48 ঘন্টা ঘুমায়নি, এত ঠাট্টা সত্ত্বেও তাকে তাড়ানো মুশকিল। কিন্তু শেষ পর্যন্ত রায়নার জেদে তাকে জানলার দিকে এগিয়ে যেতেই হয়। হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল বাইরে। এই অবস্থায় রায়না তাকে বাইরে যেতে দিতে পারে না। অগত্যা আরও কিছুক্ষণ নিরাপদে রাখার জন্য রায়না তাকে অনুমতি দিল। রায়না লোকটিকে জানালো যে তার বাবা মেজর পেটকভ বুলগেরিয়ার একটি সর্বোত্তম কর্মকর্তা এবং সৈন্য বিভাগের একজন মস্ত বড় অফিসার। তাদের বাড়িতে দুসার জানালা সিঁড়ি, এমনকি একটি পুস্তকাগারও আছে। অতএব সে একটি কৃষ্টিসম্পন্ন লোকের ঘরে এসেছে, কোনো চাষার ঘরে নয়। সুতরাং তার কোনো প্রাণের ভয় নেই। কথা প্রসঙ্গে রায়না জানালো যে ভিয়েনা শহরে 1 মাসের মধ্যে বেড়াতে গিয়ে একটা অপেরা দেখে এসেছে। তাতে এরকম ধরনের একটা ঘটনা ঘটে যেখানে শত্রুদের হাত থেকে পালিয়ে একটি লোক তার পরম শত্রু কাস্টেলিয়ান আমিরের বাড়িতে উপস্থিত হলো, কিন্তু অতিথি দেবতা বলে আমির তাকে কিছুতেই শত্রুর হাতে তুলে দিল না। এই বলে রায়না তাকে জানালো যে তাদের পরিবারেও অতিথির সমাদর করা হয়। পিস্তল না দেখিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় চাইলেও নিজের বাড়ির মতোই নিরাপদ আশ্রয় এখানে পেতে পারত। মেজর পেটকভ যুদ্ধক্ষেত্রে থাকলেও রায়না তাকে অভয়দান করতে পারে। এই বলে রায়না বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার হাত বাড়িয়ে দিল, কিন্তু সুইস সৈনিক স্নান করেনি, তার হাত নোংরা, এই জন্য রায়নার হাত ধরতে চাইল না। তবে কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ তার হাতে চুমু খেল। এক কুমারীর শয়নঘরে গোপন অবস্থান করা সঙ্গত নয় বিবেচনা করে সে রায়নাকে বলল তার মাকে যেন খবরটা জানানো হয়। রায়না তাকে জেগে থাকতে বলে, তার অনুপস্থিতিতে যেন সে ঠায় দাঁড়িয়ে থাকে। এই কথা বলে তার মাকে ডাকতে গেল। রায়নাকে জেগে থাকার প্রতিশ্রুতি দিলেও সেই ব্যক্তি পুরো 2 দিন ঘুমায়নি। তার পক্ষে আর জেগে থাকা সম্ভব নয়। সে বিছানায় শুয়ে পড়ল এবং ঘুমোবো না ভাবলেও শীঘ্রই ঘুমিয়ে পড়ল। রায়না মাকে নিয়ে ফিরে এলো। ক্যাথরিনও জানতে পারল যে এসে দেখতে পেল যে লোকটি ঘুমিয়ে পড়েছে। তিনি রুষ্ট হয়ে তাকে জাগাতে চাইলেও রায়না কিন্তু একটু দরদের সঙ্গেই তাকে বারণ করল। আহা, বেচারি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। মা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। এখানেই প্রথম অঙ্কে শেষ হচ্ছে। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। এরপরে দ্বিতীয় পাঠে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।